হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবারও চলে এসেছি আরেকটি খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। আজকে আমাদের প্র্যাকটিস সেট নম্বর 5 নম্বর প্র্যাকটিস সেট আজকে আলোচনা করব, যেটা এসএসসি এমটিএস 2025-এর জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া তোমাদের আপকালীন যে সকল কম্পিটিটিভ এক্সাম রয়েছে সেগুলো এক্সামের জন্য কিন্তু অবশ্যই এই ক্লাসটি গুরুত্বপূর্ণ। তার আগে ক্লাস শুরু হওয়ার আগেই তোমাদেরকে প্রথমে বলে দিই, তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের যে মক টেস্টগুলো দিয়েছি সেই মক টেস্টগুলো দাওনি, সম্পূর্ণ ফ্রিতে তোমরা দিতে পারবে সেই মক টেস্টগুলো। তার লিঙ্ক তোমরা পাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, স্টাডি সাকসেস কোচিং সেন্টার। টেলিগ্রামে গিয়ে সার্চ করো বা ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, ওই লিঙ্ক থেকে যাও, গিয়ে যে অ্যাপসটা আমরা লিঙ্ক দিয়েছি ওই অ্যাপসটা ডাউনলোড করবে। যেভাবে আমরা স্টেপ বাই স্টেপ বলেছি সেইভাবে ফলো করলে কিন্তু তোমরা মক টেস্টগুলো দিতে পারবে। খুবই ইম্পর্টেন্ট মক টেস্ট, 7খানা মক টেস্ট দেওয়া হয়েছে ইতিমধ্যে, আর বাকি দেওয়ার আমার এতটাই সময় খুঁজে পাচ্ছি না। রিসেন্ট কয়েকদিন পুজোর জন্য ক্লাসও বন্ধ ছিল, তো তার কারণে মক টেস্টও আমি কিন্তু দিতে পারিনি। তো আমি চেষ্টা করছি আমি তোমাদের দেওয়ার জন্য আবারও একখানা মক টেস্ট। তো যেই কটা মক টেস্ট দিয়েছি ওইগুলো যারা এখনও দাওনি তো অবশ্যই বলবো দিয়ে দাও। এবার চলো দেখে নিই আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন, যেটা রয়েছে, নিম্নলিখিত কোন খেলাধুলার পরিভাষাটি ক্রিকেটের সাথে সম্পর্কিত নয়? অবশ্যই দেখে এখানে ক্রিকেটের সাথে সম্পর্কিত নয়, ঠিক আছে। তো ক্রিজ তো জানো ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত, ক্রিজ যেটা বেশি, যেটার মধ্যে খেলা হয় যেই ক্রিজ। আর হচ্ছে হ্যাট্রিক কখন হয়? 3টে উইকেট পরপর যদি 3টে উইকেট নিয়ে নেয় কোনো বোলার, তাহলে তখন হ্যাট্রিক হয়। তারপরে ফলো থ্রো, এগুলো হচ্ছে ক্রিকেটের সাথে যুক্ত, কিন্তু এই যে স্প্রিন্ট কথাটি কিন্তু ক্রিকেটের সাথে যুক্ত নয়। বোঝা গেল? স্প্রিন্ট কথাটি ক্রিকেটের সাথে যুক্ত নয়। এটা কিসের সাথে যুক্ত না? এটা হচ্ছে অ্যাথলেটিক্স বা দৌড় প্রতিযোগিতা সম্পর্কিত একটা পরিভাষা। এরপরে দেখো 2 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি ভারতের 8টি মূল শিল্পের অন্তর্ভুক্ত নয়? তাহলে 8টা যে আমাদের মূল শিল্প, সেই 8টা মূল শিল্পকে আমাদেরকে মনে রাখতে হবে, নাহলে কিন্তু এই কোশ্চেনটার অ্যান্সার করা কিন্তু মুশকিল ব্যাপার হয়ে যাবে, তাই কি না? 8টা যে আমাদের মূল শিল্প সেগুলো অবশ্যই মনে রাখতে হবে। দেখো এখানে দুটো দিয়েছে, একটা হচ্ছে কয়লা আর একটা হচ্ছে অপরিশোধিত তেল। তো এখানে দুটোই কিন্তু আমাদের মূল শিল্পের মধ্যে রয়েছে, কিন্তু এই দুটো, তাহলে আমাদের চেয়েছে কি? নয় চেয়েছে। তার মানে এই যে দুটো কি আমাদের মূল শিল্পের মধ্যে নয়? তো অবশ্যই তো মূল শিল্পের মধ্যে আছে। তার জন্য কি হবে? তাহলে আমাদের এখানে অপশান নাম্বার 4 হয়ে যাবে সঠিক অ্যান্সার, মানে কোনোটাই নয়। বোঝা গেল? এবার দেখো এখানে 8টা যে মূল শিল্প রয়েছে সেগুলো কয়লা, অপরিশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস, পরিশোধিত পেট্রোলিয়াম, সার, ইস্পাত, সিমেন্ট আর হচ্ছে বিদ্যুৎ। এই 8টা আমাদের মূল শিল্প, ভালো করে মনে রাখো। 3 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন দেশটি ভারতের প্রতিবেশী দেশ নয়? ভারতের প্রতিবেশী দেশ নয় কোন দেশ? জাপান, মায়ানমার, ভুটান, নেপাল। সঠিক অ্যান্সার অপশান নাম্বার 1, জাপান কিন্তু আমাদের প্রতিবেশী দেশ নয়। চীন, নেপাল, ভুটান, মায়ানমার এগুলো তো আমাদের প্রতিবেশী দেশ, তাই কি না? 7খানা আমাদের স্থল সীমান্তে 7খানা প্রতিবেশী দেশ রয়েছে: পাকিস্তান, আফগানিস্তান, চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার। এরপর দেখো 4 নম্বর, পরিবহন ও সংরক্ষণ অর্থনৈতিক কার্যকলাপের কোন খাতের অন্তর্ভুক্ত? পরিবহন ও সংরক্ষণ এগুলো যে অর্থনৈতিক কার্যকলাপের কোন খাতে রয়েছে? পরিষেবা খাত, গৌণ খাত, প্রাথমিক খাত না তৃতীয় খাত? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 4, তৃতীয় খাত। এগুলো রয়েছে তৃতীয় খাতে। তো প্রথম খাত যেগুলো প্রাথমিক খাত, কৃষি, খনি, মৎস্য, এগুলো। গৌণ খাতে রয়েছে শিল্প উৎপাদন, আর হচ্ছে তৃতীয় খাতে রয়েছে পরিবহন, যোগাযোগ, ব্যাংকিং, বাণিজ্য, এগুলো। এরপর দেখো 5 নম্বর কোশ্চেন, আমদানি পণ্যগুলিকে দেশীয় উৎপাদনের মাধ্যমে প্রতিস্থাপনের নীতিকে কী বলা হয়? আমদানি পণ্যগুলিকে দেশীয় উৎপাদনের মাধ্যমে প্রতিস্থাপন যে নীতি, সেই নীতিকে বলা হয় আমদানি প্রতিস্থাপন। কী বলা হবে? আমদানি প্রতিস্থাপন বা ইম্পোর্ট সাবস্টিটিউশন। তো এই ইম্পোর্ট সাবস্টিটিউশন অর্থাৎ আমদানি প্রতিস্থাপন হলো এমন একটা অর্থনৈতিক নীতি যেখানে বিদেশি পণ্যের পরিবর্তে দেশীয় পণ্য উৎপাদনকে উৎসাহ দেওয়া হয়। ভারতের প্রাথমিক শিল্পনীতি কিন্তু এই নীতির উপর ভিত্তি করেই করেছিল। এরপর দেখো 6 নম্বর কোশ্চেন, দাবায় এই স্টেলমেট বলতে কী বোঝায়? দাবাতে এই স্টেলমেট বলতে কী বোঝায়? এটা হচ্ছে কি না, এমন অবস্থা যখন খেলোয়াড়ের রাজা
কোনো বৈধ চাল দিতে পারে না, ফলে খেলা ড্র হয়, খেলা ড্র হয়ে যায়। অর্থাৎ এমন অবস্থাকে বোঝায়, এই স্টেলমেট দাবার এমন একটা অবস্থাকে বোঝায় যেখানে চাল দিতে যাওয়া খেলোয়াড়ের রাজা চেকে নেই, কিন্তু কোনো বৈধ চাল অবশিষ্ট নেই, তাই খেলা ড্র বা সমাপ্তি ঘোষণা করা হয়। বোঝা গেল? চেকমেট করতে পারে না, কোনো গুটি এমন গুটি নেই যে যেটা চালাতে পারবে, এখানে সেখানে যে জন্য খেলা স্টপ হয়ে যায়, ড্র হয়ে যায় খেলাটা। 7 নম্বর দেখো, কোন সালে আলেকজান্ডার ভারত আক্রমণ করে? কত সাল আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 1, খ্রিস্টপূর্ব 326, খ্রিস্টপূর্ব 326। তারপরে এখান থেকে দেখে নাও, আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল রাজা পোরাসের শাসনকালে। তার ভারত অভিযান হাইড্রাসপিস নদীর যুদ্ধ জন্য বিখ্যাত, যা বর্তমান পাকিস্তানের ঝিলম নদীর তীরে সংঘটিত হয়েছিল। 8 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধানের অনুচ্ছেদ 19(1)(b) কোন অধিকারের সাথে সম্পর্কিত? 19(1)(b) এটা কোন অধিকারের সাথে সম্পর্কিত? এটা রয়েছে এই যে অপশান নাম্বার 2, শান্তিপূর্ণভাবে ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার। শান্তিপূর্ণভাবে ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার, এটা রয়েছে 19(a)(b) অনুচ্ছেদে। অনুচ্ছেদ 19(1) ভারতীয় নাগরিকদের 6টা মৌলিক স্বাধীনতা নিশ্চিত করে। এর মধ্যে 19(1)(b) নাগরিকদের শান্তিপূর্ণভাবে ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার প্রদান করে, তবে এই অধিকারটি জনশৃঙ্খলা, রাষ্ট্রের নিরাপত্তা ও নৈতিকতার স্বার্থে সীমিত করা যেতে পারে। 9 নম্বর, জনগণনা 2011 অনুযায়ী, আদমশুমারি 2011 অনুযায়ী উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার সর্বাধিক? উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার সর্বাধিক? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 1, মিজোরাম। মিজোরাম হয়ে যাবে সঠিক অ্যান্সার। জনগণনা 2011 অনুযায়ী মিজোরামের সাক্ষরতার হার হচ্ছে 91.33%। এটি উত্তর পূর্ব ভারতের মধ্যে সর্বাধিক এবং কেরালার পর ভারতের অন্যতম উচ্চ সাক্ষরতা সম্পন্ন রাজ্য। 10 নম্বর দেখো, অসুয়ারি উৎসব এটি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে পালিত হয়? অসুয়ারি উৎসব, তো এটা হয়ে থাকে কোথায় না, হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে হয়ে থাকে এই অসুয়ারি। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নিকোবর উপজাতিদের একটি ঐতিহ্যবাহী উৎসব। এটি মূলত মৃত আত্মীয়দের স্মরণে পালিত হয়, যেখানে হাড় বা অস্থি পুনঃসমাধি দেওয়া হয়। এটি নিকোবরীদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান। 11 নম্বর কোশ্চেন, তার আগে তোমরা যারা ক্লাসটাকে লাইক করোনি, যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটা লাইক করে দাও। অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক করে দাও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। এই ধরনের ক্লাস কিন্তু তোমরা তোমাদের MTS এক্সামের আগে পর্যন্ত এই ধরনের ক্লাস কিন্তু অবশ্যই তোমরা পাবে। এছাড়া বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, আমাদের WBSSC গ্রুপ সিডির, RRB গ্রুপ ডি, এই সকল এক্সামের জন্য কিন্তু তোমরা ক্লাস পাবে আমাদের চ্যানেলে। আমরা করিয়েছি ক্লাস, পারলে সেগুলো দেখতে পারো, প্লেলিস্ট রয়েছে। ঠিক আছে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর MTSে যদি নোটস নিতে চাও 2025-এর ফুল নোটস, জিকে, ম্যাথ, রিজনিং, ইংলিশ, তো তার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। প্রাইস পড়বে মাত্র 199 টাকায়, সব রকমের তোমরা কিন্তু এখানে নোটস পাবে। ঠিক আছে, এবার দেখো 11 নম্বর কোশ্চেন কী রয়েছে। নিম্নলিখিতদের মধ্যে কে ভারতরত্ন পুরস্কারের প্রাপক ছিলেন? লতা মঙ্গেশকর আর ভূপেন হাজারিকা, এদের মধ্যে কে বা কারা? যদি দুজন হয় দুজন, একজন হলে একজন, বলো কে ভারতরত্ন পুরস্কারের প্রাপক ছিলেন? তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার কী হবে না, হচ্ছে অপশান নাম্বার 1, উভয়ই, 1 এবং 2 দুলোকেই, লতা মঙ্গেশকর এবং ভূপেন হাজারিকা দুজনেই কিন্তু ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। লতা মঙ্গেশকর 2001 সালে পেয়েছে, এটা অবশ্যই মনে রাখো, সালটা জিজ্ঞেস করে এক্সামে। জাতীয় সঙ্গীতের কিংবদন্তি শিল্পী। আর ভূপেন হাজারিকা 2019 সালে পেয়েছে, আসামের বিখ্যাত গায়ক, সুরকার ও চলচ্চিত্রকার। আর ভারতরত্ন ভারতের হচ্ছে সর্বোচ্চ অসামরিক পুরস্কার, যা অসাধারণ সেবার জন্য প্রদান করা হয়। তারপরে দেখো 12 নম্বর কোশ্চেন, জানুয়ারি 2023 সালে কে ভারতীয় বায়ুসেনার উপপ্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন?
2023 সালে ভারতের বায়ুসেনার উপপ্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন। দেখো 23 এবং 24 দুটো আমি এখানে আপডেট দিয়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে। তো অমরপ্রীত সিং অপশান নাম্বার 1 হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। এর সঙ্গে তোমরা মনে রাখবে অবশ্যই 24 বর্তমান 2025-এ কে রয়েছে। ভারতীয় বায়ুসেনার বর্তমান উপপ্রধান হলেন হচ্ছে এয়ার মার্শাল নরমদেশ্বর তিওয়ারি, যিনি 2025 সালের 2রা মে এই পদে যোগ দিয়েছে। ভালো করে মনে রাখো, তিনি ভারতীয় বায়ুসেনার আচ্ছা এটা অবশ্যই মনে রাখো, এই পয়েন্টটা 23টা তো আমি বললাম এর আগে, তাহলে নরমদেশ্বর তিওয়ারি আগে, তাহলে কে ছিল? অমরপ্রীত সিং 2023 সালের ভাইস চিফ অফ এয়ার স্টাফ পদে যোগদান দেন। তিনি ভারতের বায়ুসেনায় ভারতীয় সামরিক বিমান চালক হিসেবে 1984 সালে কমিশন প্রাপ্ত হন। তাহলে দুজনের নাম অবশ্যই মনে রাখো, দুটোই কিন্তু তোমাদের এক্সামের জন্য লাগবে, কিন্তু দুটোই নাম মনে রাখতে হবে। 13 নম্বর দেখো, ভারতের সুপ্রিম কোর্টের রিট পিটিশন কোন অনুচ্ছেদের অধীনে দায়ের করা হয়? রিট পিটিশন এটা কোন অনুচ্ছেদের অধীনে দায়ের করা হয়? এটা হয়ে থাকে অনুচ্ছেদ 32 অধীনে। অনুচ্ছেদ 32 নাগরিকদের তাদের মৌলিক অধিকার বাস্তবায়নের জন্য সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার প্রদান করে। এই অনুচ্ছেদকে সংবিধানের প্রাণ বলে আখ্যা দিয়েছেন ডক্টর বি আর আম্বেদকর, অনুচ্ছেদ 32-কে। একইভাবে অনুচ্ছেদ 226 হাইকোর্টকে রিট জারি করার ক্ষমতা দেয়। আলোচনা করেছিলাম প্র্যাকটিস সেটে, বলো হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দুটোই রিট জারি করার যে ক্ষমতা, আলোচনা করে ফেলেছি কিন্তু অলরেডি আগে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এই জন্য তো আগে আলোচনা করেছি, তাই না? এবার দেখো 14 নম্বর কোশ্চেন, 2015 সালের কোন কর্মসূচি চালু হয় দক্ষতার বিকাশ ও চাকরি উপযোগিতা বাড়ানোর জন্য? 2015 সালে যে কর্মসূচি চালু হয়েছিল সেটা কোনটা এদের মধ্যে? তো সেটা হচ্ছে এই যে স্কিল ইন্ডিয়া মিশন 2015 সালে চালু হয়েছিল, দক্ষতা বিকাশ ও চাকরি উপযোগিতা বাড়ানোর জন্য। স্কিল ইন্ডিয়া মিশন 2015 সালে চালু হয়েছিল যুবকদের দক্ষতা প্রশিক্ষণ ও এমপ্লয়েবিলিটি মানে কর্মসংস্থান বৃদ্ধি করার জন্যই হয়েছিল। বিভিন্ন স্কিম অন্তর্ভুক্ত রয়েছে এর মধ্যে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিম, শিক্ষণ সংস্থান আর হচ্ছে শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠান। তো এগুলো রয়েছে, বিভিন্ন স্কিমের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। 2015 সালে এটা চালু হয়েছিল স্কিল ইন্ডিয়া মিশন, এটা একটু ভালো করে মনে রাখো সালটা। তারপর দেখো 15 নম্বর কোশ্চেন, ভারতীয় ক্রীড়াবিদ নবজোৎ কৌর কোন খেলার সঙ্গে যুক্ত? তো ইনি হচ্ছেন একজন হকি খেলোয়াড় নবজোৎ কৌর ভারতীয় মহিলা হকি দলের অন্যতম সদস্য। তিনি ভারতের হয়ে একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়েছেন, যেমন কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস। তিনি মিডফিল্ডার হিসেবে খেলেন এবং ভারতের জন্য বহু ম্যাচের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। 16 নম্বর দেখো, ওডিসি নৃত্যের জন্য খ্যাতনামা ড্যাশ এ একজন বিশিষ্ট ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী। তিনি নয়াদিল্লিতে সেন্টার ফর ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স প্রতিষ্ঠা করেন এবং 1992 সালে পদ্মভূষণ পুরস্কার পান। তিনি হচ্ছেন কি? একজন ওড়িশি নৃত্যশিল্পী, খ্যাতনামা ওড়িশি নৃত্যের জন্য তিনি কিন্তু খ্যাতি লাভ করেছেন। তো তিনি হচ্ছেন সোনাল মানসিংহ। অপশান নাম্বার 4 হয়ে যাবে সঠিক অ্যান্সার। ভালো করে কিন্তু মনে রাখো, সোনাল মানসিংহ ভারতের অন্যতম বিখ্যাত ওড়িশি এবং ভারতনাট্যম নৃত্যশিল্পী। এই জন্য কিন্তু এই কোশ্চেনটা কিন্তু বারবার এক্সামে আসে, ঠিক আছে। তিনি প্রতিষ্ঠা করে সেন্টার ফর ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স 1977। তিনি পেয়েছেন ভারতের উচ্চতম সম্মানগুলির মধ্যে পদ্মভূষণ আর হচ্ছে পদ্মবিভূষণ, দুটো পেয়েছে। 1992 পেয়েছে একটা পদ্মভূষণ, আর হচ্ছে পদ্মবিভূষণ পেয়েছে 2003 সালে। এরপরে দেখো 17 নম্বর, ভারতীয় বাণিজ্য ও শিল্প চেম্বারের ফেডারেশন FICCI কবে প্রতিষ্ঠিত হয়েছিল? FICCI কবে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 4, 1927 সালে হয়েছিল। FICCI ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠিত হয় 1927 সালে। এটি প্রতিষ্ঠা করেন ঘনশ্যাম দাস বিড়লা আর হচ্ছে পুরুষোত্তম দাস ঠাকুরদাস, মহাত্মা গান্ধীর পরামর্শে করেছিল।
এফআইসিসিআই হলো ভারতের প্রাচীনতম ও বৃহত্তম শিল্প ও বাণিজ্য সংগঠন, যা সরকার ও ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে সেতু বন্ধন তৈরি করে। 18 নম্বর দেখো অধাতু। অধাতু বৈদ্যুতিন ঋণাত্মক প্রকৃতির হয়, তারা বন্ধন তৈরি করে ইলেকট্রন ড্যাশ দ্বারা। কিসের দ্বারা? অধাতু, এগুলো তো ঋণাত্মক প্রকৃতির হয়, বৈদ্যুতিন ঋণাত্মক প্রকৃতির হয়, তারা বন্ধন তৈরি করে ইলেকট্রন গ্রহণের দ্বারা। ইলেকট্রন গ্রহণের দ্বারা ঘটে থাকে। অধাতুগুলি সাধারণত ইলেকট্রন গ্রহণ করে আয়ন তৈরি করে, এর ফলে তারা ঋণাত্মক আয়ন হয়। উদাহরণস্বরূপ অক্সিজেন, ক্লোরিন, সালফার এগুলো। জয়দেবের গীত গোবিন্দের অষ্টপদীগুলি কোন নৃত্যরূপের গাওয়া ও নৃত্য পরিবেশিত হয়? গাওয়া ও নৃত্য পরিবেশিত হয় জয়দেবের গীত গোবিন্দের অষ্টপদীগুলি, এগুলো হয়ে থাকে হচ্ছে কি বলো, মণিপুরী নৃত্যরূপে গাওয়া ও নৃত্য পরিবেশিত হয়। জয়দেব গীত রবীন্দ্রের জয়দেব গীত গোবিন্দ, জয়দেবের যে গীত গোবিন্দ এর অষ্টপদী প্রায়শই ওড়িশি এবং মণিপুরী নৃত্যশৈলীতে গাওয়া এবং নাচা হয়। দুটো মনে রাখো, ওড়িশি এবং মণিপুরী, শুধু মণিপুরী না, ওড়িশিতেও এগুলো গাওয়া ও নাচা হয়। এই নৃত্যশৈলীগুলি অষ্টপদীর গীতময় এবং ভক্তিমূলক প্রকৃতির সাথে বিশেষভাবে উপযুক্ত। এই নৃত্যশৈলীগুলি অষ্টপদীর গীতময় এবং ভক্তিমূলক প্রকৃতির সাথে বিশেষভাবে উপযুক্ত। একই কথা দুবার হয়ে গেছে এখানে, দুটো লাইন। ঠিক আছে। ওড়িশি হলো ভারতের ওড়িশা রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্যশিল্পী। অষ্টপদী পরিবেশনে ওড়িশি শৈলীতে রাধা কৃষ্ণের মধ্যে ঐশ্বরিক প্রেমের উপর জোর দেওয়া হয়। মণিপুরী হলো আরেকটা শাস্ত্রীয় নৃত্যশৈলী, যার উৎপত্তি ভারতের মণিপুর রাজ্যে। মণিপুরী নৃত্য মণিপুর থেকে উৎপত্তি হয়েছে, তো সবাই আমরা জানি। এরপরে দেখো 20 নম্বর কোশ্চেন। ভারতের কোন প্রাক্তন প্রধানমন্ত্রীকে যুক্তরাজ্যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মান প্রদান করা হয়েছিল? লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মান যুক্তরাজ্যে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি হচ্ছেন ডক্টর মনমোহন সিং। ডক্টর মনমোহন সিং ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী 2004 থেকে 2014। যুক্তরাজ্যের একটি প্রখ্যাত প্রতিষ্ঠান তাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অনার প্রদান করে, যা বিশ্বব্যাপী তার অর্থনীতি ও নীতি নির্ধারণের অবদানের স্বীকৃতি। ডক্টর মনমোহন সিং ছিলেন অর্থনীতি ক্ষেত্রে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ এবং ভারতকে বিশ্ব অর্থনীতিতে দৃঢ় অবস্থানে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কিন্তু এই ডক্টর মনমোহন সিং। আমাদের আজকের যে এই অর্থনীতি বর্তমানে ভারতে যেটা হয়েছে দাঁড়িয়েছে, অনেকটাই সেটা তো উন্নত হয়েছে আগের থেকে, তার পুরো সম্পূর্ণ যদি ক্রেডিট থাকে একদম সর্বপ্রথম থেকে, তিনি হচ্ছেন মনমোহন সিং। এরপরে দেখো 21 নম্বর কোশ্চেন। ভারতের সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার উল্লেখ করা হয়েছে? দেখো, মৌলিক অধিকার আর মৌলিক কর্তব্য দুটোই আমরা যে পিডিএফগুলো দেবো ওখানে আলাদা কার্ডে পাঠ করে ভাগ করে দেওয়া রয়েছে, মৌলিক কর্তব্য এবং মৌলিক অধিকার। দুটো থেকেই প্রত্যেক বছর কোশ্চেন আসে, ঠিক আছে, ভালো করে মনে রাখো। তো এটা হয়ে যাবে অপশান নাম্বার বি, পার্ট 3তে রয়েছে। তো ভারতের সংবিধানে মৌলিক অধিকার অন্তর্ভুক্ত 6টা অধিকার রয়েছে মৌলিক অধিকার। পার্ট 3তে ধারা 12 থেকে 35 এর মধ্যে অধিকারগুলো একটু দেখে নাও। মানবাধিকার, স্বাধীনতার অধিকার, সমতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার আর সাংবিধানিক প্রতিকার, এই অধিকারগুলো 6খানা অধিকার, ভালো করে মনে রাখো। তারপরে দেখো যক্ষগান। যক্ষগান কোন রাজ্যের সাথে সম্পর্কিত? এটা কিন্তু এক্সামে আসে। যক্ষগান এটা হচ্ছে কর্ণাটক রাজ্যের সাথে সম্পর্কিত। যক্ষগান হলো দক্ষিণ ভারতের কন্নড় ভাষা ভিত্তিক নাট্য নৃত্য ধারা, যা মূলত কর্ণাটক রাজ্যে জনপ্রিয়। এটি নৃত্য, গান, নাট্য, অভিনয়, মুখোশ ধারণের মাধ্যমে পৌরাণিক কাহিনী উপস্থাপন করে। যক্ষগান সাধারণত রাতভর অভিনয় করা হয় এবং এটি কৃষকদের বিনোদনের প্রধান উৎস হিসেবে ব্যবহৃত হয়। 23 নম্বর। ভারতের সংবিধানের কোন ধারা রাজ্যের বিধানসভার উদ্দেশ্যে রাজ্যপালের বিশেষ ভাষণে বিষয় উল্লেখ করে? ভারতের সংবিধানের কোন ধারা রাজ্যের বিধানসভার উদ্দেশ্যে রাজ্যপালের বিশেষ ভাষণের বিষয়ে উল্লেখ করে? ধারা 176 নম্বর ধারা। এই ধারা 176 রাজ্যপালের বিশেষ ভাষণকে সংজ্ঞায়িত করা হয়েছে। এটি বিধানসভার
সাধারণ নির্বাচনের পর প্রথম অধিবেশনের শুরুতে এবং প্রতি বছরের প্রথম অধিবেশনের শুরুতে রাজ্যপাল বিধানসভার অথবা যদি কোনো বিধানসভা পরিষদ থাকে তাহলে উভয় কক্ষে অধিবেশনে ভাষণ দেবেন এবং আইনসভাকে এর তলবের কারণ সম্পর্কে অবহিত করবেন। 24 নম্বর দেখো, জুন 2023 জনার্দন প্রসাদকে কোন সংস্থার নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল? এখানেও 2023 এবং বর্তমান দুটোই মনে রাখতে হবে, দুটোই আমি বলে দেবো, তাই এটা থেকে মনে রাখো অবশ্যই। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অর্থাৎ জিএসআই, এই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া হলো ভারতের প্রাচীনতম বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি, প্রতিষ্ঠিত হয়েছিল 1851 সালে। এটি মূলত খনিজ সম্পদ অনুসন্ধান, ভূতাত্ত্বিক মানচিত্র তৈরি এবং ভূমিকম্প গবেষণার জন্য দায়ী। এর সদর দপ্তর হচ্ছে কলকাতা। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বর্তমান মহাপরিচালক হচ্ছেন অসিত সাহা। এইটা মনে রাখবো, বর্তমানে কে রয়েছেন? অসিত সাহা। তিনি 2023 সালে নিযুক্ত হওয়া জনার্দন প্রসাদের স্থলাভিষিক্ত হন এবং জুলাই 2024 সালে দায়িত্ব গ্রহণ করেন। কেন আমি 2023 এবং 25 দুটো বলছি? কেননা কোশ্চেনটা এইভাবেই আসতে পারে। এই যে অসিত সাহ, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বর্তমান মহাপরিচালক অসিত সাহ কার স্থলাভিষিক্ত হন? জনার্দন প্রসাদের স্থলাভিষিক্ত হন। এইভাবে কোশ্চেনগুলো আসতে পারে, এই জন্য আমি বলে দিচ্ছি এগুলো। তারপরে দেখো 25 নম্বর কোশ্চেন, নিম্নলিখিতের মধ্যে কে আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপ 2022 আয়োজন করেছিল? 2022 আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপ এটা আয়োজন করেছিল কে? হচ্ছে অস্ট্রেলিয়া করেছিল। যেখানে 2022 সালে যে অস্ট্রেলিয়া করেছিল, এটা 2020-তে হওয়ার কথা ছিল, করোনার কারণে 2022-এ হয়েছিল। চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড, কাকে হারিয়ে? পাকিস্তানকে পরাজিত করে। আর ফাইনাল ভেন্যু অবশ্যই মনে রাখো মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। বোঝা গেল? তো এই ছিল মোট আজকের 25খানা কোশ্চেন, পুরো একদম প্র্যাকটিস সেট, যেমন তোমাদের এক্সাম হয় সেইভাবেই প্র্যাকটিস সেটটা রেডি করা হয়েছে। আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো লাইক করো নি কেন? অনেকে লাইক না করে পালিয়ে যাচ্ছে। লাইক করে যাও, আর হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এই ধরনের গুরুত্বপূর্ণ যদি ক্লাস পেতে চাও কম্পিটিটিভ এক্সামের জন্য, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। আগের ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে। আর যদি এমটিএসের নোটস নিতে চাও, স্ক্রিনে যে দেখতে পাচ্ছ 4খানা নোটস, প্রিভিয়াস ইয়ার, স্ট্র্যাটেজিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, এই 4খানা পিডিএফ কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে, প্রিন্ট আউট করতে পারবে। এছাড়া তোমাদেরকে আরও অনেক নোটস দেওয়া হবে। তোমরা যদি পেমেন্ট 199 টাকা পেমেন্ট করে আমাদের স্ক্রিনশট পাঠাও, তোমাদেরকে আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, যেখানে অলরেডি 360+ স্টুডেন্ট রয়েছে আমাদের, ঠিক আছে? সেখানে অনেক নোটস আমরা দিয়েছি ইতিমধ্যে, জিকে, ইংলিশ, ম্যাথ, রিজনিং, তো সেগুলো তোমরা পেয়ে যাবে এই 199 টাকায়। তো যদি নিতে চাও দেরি করো না, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। তো সমস্ত পিডিএফ আমাদের অ্যাভেলেবল রয়েছে। বর্তমানে এসএসসি স্টেনো 2025-এর যে এডুকেটিভ প্যাটার্নের যে এক্সাম হয়েছিল, তো সেই প্যাটার্নের ইংলিশ এবং জিকে পিডিএফ অ্যাভেলেবল রয়েছে। তাছাড়া আরআরবি এনটিপিসির পিডিএফ অ্যাভেলেবল রয়েছে, সিএইচএসএলের পিডিএফ রয়েছে, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডির পিডিএফ রয়েছে, এসএসসি জিডি 2022 থেকে 25 একদম ব্যাখ্যা সহ পিডিএফ রয়েছে। তো এই পিডিএফগুলো যদি নিতে চাও খুবই স্বল্প প্রাইস, একদম অল্প প্রাইসের মধ্যেই তোমরা পেয়ে যাবে, সবাই নিতে পারবে এরকম প্রাইস রাখা হয়েছে। হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, মেসেজ করলে ওখানে আমরা তোমাদেরকে প্রাইসটা বলে দেবো, ঠিক আছে? আমাদের ফুল কম্বো এমটিএসের 199 টাকা। বাকি আর যে পিডিএফগুলো রয়েছে প্রাইস যদি জানতে চাও আমাদের মেসেজ করো, মেসেজ করলে বলে দেবো, এবং পেমেন্ট কীভাবে করবে ওখানে আমরা বলে দেবো তোমাদেরকে।